না না, আমি একটা জিনিস ফিল করে গেছি, ইস আমার কষ্টও লাগছে, আহারে কি গোবেচারার মতন লাগছে পুরো বিষয়টা। যখন এই পার্টিকুলার কিছু লোকজন ক্যামেরার সামনে এসে মাইকটা মুখের সামনে যখন তারা এলোমেলো বকছে, আসলে বুঝতে পারছি তারা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এই তুফানের সাকসেসটাকে তারা কিছুতেই মেনে নিতে পারছে না। মানে কিন্তু আমি আর কিছু করার নেই, মানে দর্শক ছবিটাকে নিয়েছে, আর কোনো কিছুই তুফানকে আটকাতে পারবে না। তুফানের গতিতে এগিয়ে চলছে এবং এগিয়ে চলবে। বক্স অফিস লন্ডভন্ড করে দিয়েছে। এই তুফান কোনো ক্ষতিদায়ক তুফান নয়, এই তুফান বাংলা চলচ্চিত্র জগতের জন্য একটা আশীর্বাদময় তুফান। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত কিছুদিন আগে তুফানের যখন প্রেস মিট হলো, তখন মেগাস্টার শাকিব খান বেশ কিছু কথা বলেছিলেন। সব কটা কথাই কম বেশি খুব ভালো লেগেছিল। তার মধ্যে দুটো কথা উনি বলেছিলেন। উনি বাঙালির ক্যারেক্টারিস্টিক্স বলছিলেন, যে বাঙালির যেটা সহজাত অভ্যাস আর কি, কিছু বাঙালির, যে তুমি যতই কিছু ভালো করো তোমার সেই ভালোটাকে ভালো হিসেবে দেখতে পাবে না। উদাহরণস্বরূপ বলেছিলেন, ধরে নাও পাশের বাড়ির ছেলেটি, সে খুব চঞ্চল একটা বাচ্চা, সে তাকে নিয়ে প্রথমেই বলা হচ্ছে এত চঞ্চল বাচ্চা এ জীবনেও স্কুলে ভর্তি হতে পারবে না। আচ্ছা চলো স্কুলে ভর্তি হলো, স্কুলে ভর্তি হলো, জীবনেও ভালো নাম্বার পাবে না, পরীক্ষায় পাসই করতে পারবে না। আচ্ছা চলো পাশ করলো, ভালো নাম্বারও পেলো। আচ্ছা যখন ভালো নাম্বার পেয়ে গেল, ও পাশ করছে ভালো নাম্বার পাবে, পেয়েই যাক, চাকরি কোনো দিন পাবে না। আচ্ছা চাকরিও পেলো, 20 বছর টিকেও গেল চাকরিতে, সাকসেসও পেলো। তারপরে লাস্টে বলছে এত ভালোও কিন্তু ভালো নয়। তো এই ধরনের কিছু মানুষ, মানে বাঙালিদের মধ্যেই এই স্বভাবটা বেশি করে দেখতে পাওয়া যায়, যে কারোর ভালো কেউ সহ্য করতে পারে না। ওই যে আমরা বলি না কাঁকড়ার জাত, এই ব্যাপারটা বাঙালিদের মধ্যে একটা সহজাত অভ্যেস হয়ে বোধহয় দাঁড়িয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু বাংলাদেশের প্রযোজক কাম পরিচালক বা কিছু পরিচালক, যারা মোটামুটি ক্যামেরার সামনে এসে যে কি বলছেন, কি বলছেন ওনারা বোধহয় নিজেরাও জানেন না। গতকাল একজন বলছেন তুফানের নাকি বেশ কিছু দৃশ্য সেন্সর বোর্ডে দেখায়নি, মানে সেই দৃশ্যগুলো দেখায়নি অথচ হলে চালাচ্ছে। বন্ধুরা একটা জিনিস আপনারা ভাবুন, কিছুদিন আগে মনে আছে পার্টিকুলার একটা সিনেমা হলে তুফানের টিজার বোধহয় টিজটা সিনেমা হলে চালানো নিয়ে সেন্সর বোর্ডের কর্তৃপক্ষ হল মালিককে ডেকে সেখানে প্রযোজকদের সঙ্গে জড়িয়ে কি মানে কোন রাইটে চালানো হলো, হলে কি চালানোর পারমিশন আছে, সেন্সর বোর্ড এত কিছু করলো। মানে তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি সেন্সর বোর্ড প্রচণ্ড স্ট্রিক্ট, রাইট? সেন্সর বোর্ড প্রচণ্ড স্ট্রিক্ট। তো সেই সেন্সর বোর্ডে নাকি তুফানের কিছু দৃশ্য দেখানো হয়নি, কিন্তু অলরেডি আজকে নিয়ে 3য়তম দিন তুফান চলছে, কিন্তু সেন্সর বোর্ড এখনও সেই ব্যাপারটা নিয়ে জানতেই পারলেন না কিছু, মানে জানতেই পারলো না, কেউ প্রতিবাদই করছে না। এটা তো হতে পারে না। মানে আমার মনে হচ্ছে যে প্রচুর ফ্রাস্ট্রেশন তো এনাদের মতন মানুষের লাইফে, আর এই ফ্রাস্ট্রেশনের মেন কারণই কিন্তু হচ্ছে তুফান কেন চলছে। আরে মশাই আপনার সিনেমাটা কেউ দেখতে যাচ্ছে না, মানে আমি ওখানে পার্টিকুলার দুজনই তো আসলে এই ধরনের বিষয়গুলো ঘটাচ্ছেন। একজন শুধু পরিচালক, যিনি খুব বয়স্ক একজন মানুষ, তাকে আমি কিছু বলছি না, তিনি খুব পুরনো একজন মানুষ, তাকে ওইভাবে অসম্মান করার কোনো রাইট বা কোনো ইচ্ছে কোনোটাই আমার নেই, আমার শিক্ষায় বাধে, রুচিতে বাধে। কিন্তু আর একজন যিনি আছেন, যাকে অনেক সময় অনেক রকমের নাম দিয়ে ডাকা হচ্ছে, সেই ভদ্রলোক ঈদের একটি সিনেমা পরিচালনাও করেছেন আবার প্রযোজনাও করেছেন। আপনার সিনেমাটা দেখতে কটা দর্শক সিনেমা হলে যাচ্ছে, আমি এই প্রশ্নটা আপনার কাছেই রাখতে চাই। মানে এই কারণেই কি আপনার ফ্রাস্ট্রেশন যে আপনার সিনেমা দেখতে যাচ্ছে না, কিভাবে তুফান দেখতে যাচ্ছে, কেন দেখতে যাচ্ছে? এই জন্যে তুফানকে আটকাবার জন্য এখনও এত চেষ্টা করে যাচ্ছেন। মানে এই চেষ্টাটা করে কি আর কোনো লাভ আছে? দর্শককে কি আর রুখতে পারবেন? মানে বাংলাদেশের দর্শককে কি আর তুফানের হাত থেকে রোখা সম্ভব নয়। আমি সাকিবিয়ান ভাইদের বোনেদের উদ্দেশ্যে একটা কথা বলবো। এই যে ধরনের নেগেটিভ পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, আমি জানি তোমরা খুব আবেগী হও, মেগাস্টারকে নিয়ে কোনো কথা বললে তোমরা সবসময় সেটা প্রোটেস্ট করো, কিন্তু কিছু জিনিস দেখবে যে প্রোটেস্ট করতে গিয়ে আবার অপরপক্ষ বা প্রতিপক্ষ লাভবান হয়ে যাচ্ছে না। তো ধরো তোমরা এই ধরনের নেগেটিভ পোস্টগুলো দেখছো, সেগুলোকে লাইক করছো বা অ্যাংরি রিয়াক্ট দিচ্ছ বা কমেন্ট করছো, যা তা লিখছো, এইগুলো করে কিন্তু রিচ বাড়ছে। আর
ফেসবুক কিন্তু একটা নেটওয়ার্কিং সাইট, তোমরা খুব ভালোভাবেই জানো। ধরো তুমি একটা পোস্টকে লাইক করলে, তোমার বন্ধুর কাছে সেই পোস্টটাকে ফেসবুক অটোমেটিক্যালি সাজেস্ট করবে। তাই তুমি একটা লাইক বা তুমি একটা অ্যাংরি রিয়াক্ট দেওয়া মানে তোমার বন্ধুর কাছেও সেই ভিডিওটা গিয়ে পৌঁছলো, সে আবার একটা অ্যাংরি রিয়াক্ট দিল, আবার তার থেকে তার বন্ধুর কাছে গিয়ে পৌঁছলো। এইভাবেই নেটওয়ার্কিং বিজনেসটা চলে। কাজে যখন এরকম নেগেটিভমূলক কিছু বিষয় আসছে সোশ্যাল মিডিয়ায়, তোমরা কাজ করো না, তোমরা অ্যাভয়েড করো, তোমরা দেখো, দেখে রিয়াক্ট বা কমেন্ট না করে চলে যাও সেখান থেকে। তাহলে দুটো জিনিস হবে। এক তো হবে যে সকল সাংবাদিকরা এই পার্টিকুলার 2-3 জনের কাছে গিয়ে ক্যামেরা আর মাইক ধরছে, কেননা তারাও জানে নেগেটিভ এই কিছু কথা যদি বেচা যায় তাহলে ভিউজ বাড়বে, তাদের সেই বিজনেসটা প্রথমত বন্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে এই তুফান নিয়ে নেগেটিভিটিটাই বন্ধ হয়ে যাবে। আর এদের মধ্যে কিছু সাংবাদিক আছে কিন্তু, হ্যাঁ, যারা পেড, মানে আমার মনে হয় যারা পেড, যারা পয়সা পেয়েছে এগুলো করার জন্যে, তো তারা করছে। আর কিছু সাংবাদিক আছে যাদের করতেই হবে, মানে যারা সব ধরনের খবর হয়তো কাভার করে, তারাও যাচ্ছে। তো আমার মনে হয় আর কোনো কিছু করেই তুফানকে আটকানো যাবে না। দেখো, আমি প্রচণ্ড ভদ্রভাবে রিপ্লাই করতে পারি না, তো আমি কোনো সর্বনাম পদ ইউজ করব না, আমি নিজে থেকে এই ব্যক্তিদের কোনো নাম দেব না, আমি সেগুলোকে খুব একটা পছন্দও করি, কিন্তু আমি ভদ্রভাবে রিপ্লাই করার চেষ্টা করলাম। এবং আমার মনে হয় আমার রিপ্লাই দেখে আর যাই হোক কেউ এটা বলতে পারবে না যে আমি তাকে অপমান করলাম। আর যদি অপমানিত তিনি পাবলিকের কাছ থেকে হয়েই থাকছেন, তাহলে তিনি যেচে পড়ে হচ্ছেন বা তারা যেচে পড়ে হচ্ছেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আজকে তুফানের 3য় দিন, কি রেসপন্স, কি মনে হচ্ছে, ফটো পাঠাও, ভিডিও পাঠাও, যেমন তোমরা গত 2 দিনেও পাঠিয়েছো। টাটা।